আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে কান্নার রোল। জানাজা শেষে 4 জনের দাফন সম্পন্ন, বাকি 10 জন মৃতের সময়। ফেনীর খোদ সরকারি অফিসগুলোতেই মানা হচ্ছে না বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা, দেদারসে অপচয় হচ্ছে। উপলক্ষে কুমিল্লা বিসিকের কারখানাগুলোয় সেমাই তৈরির ধুম। স্থানীয় বাজারের পাশাপাশি যাচ্ছে ভারত সহ মধ্যপ্রাচ্যেও। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টার্গেট 32 ওভারে 243 রান, জিতলেই সিরিজ নিশ্চিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 14 জনের মধ্যে 4 জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ভোরে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে পৌঁছায় নববধূ মিতু, তার বোন লামিয়া এবং দাদি রাশেদা বেগমের মরদেহ। সকাল 10টায় জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। মাইক্রোবাস চালক নাইম শেখের জানাজা হয় 11:30টায় নিজ গ্রামের বাড়ি রামপালে। এরপর সেখানে দাফন করা হয় তাকে। এছাড়া মিতুর নানির মরদেহ নেওয়া হয়েছে সালনা গ্রামে, সেখানে জানাজার পর তাকে দাফন করা হবে। এদিকে বরপক্ষে 9 জনের মরদেহ নেওয়া হয়েছে মোংলায়। বাদ জুমা জানাজার পর পৌর কবরস্থানে তাদের সমাহিত করা হবে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের রামপালের বাবুবাড়ি এলাকায় বাসের সাথে সংঘর্ষে হয় বরযাত্রীবাহী মাইক্রোবাসের। বর কনে সহ নিহত হন পরিবারের 13 জন, মারা যান মাইক্রোবাস চালকও। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন একজনের অবস্থাও গুরুতর। একই পরিবারের যে 9 জন, তার যারা পুরুষ এবং শিশুরা রয়েছে তাদেরকে এভাবেই সারিবদ্ধ করে রাখা হয়েছে। ঠিক এইটার একটু পিছনেই হলো উপজেলা পরিষদ মাঠ, অর্থাৎ এই মাঠে জুমার নামাজ বাদ 2টার সময় জানাজা সম্পন্ন হওয়ার কথা আছে। আমরা দেখেছি যে সকাল থেকেই আত্মীয় স্বজন যারা ছিল দূর দূরান্তে তারা এসেছে, এলাকাবাসী এসেছে, অনেক মানুষ এসেছে যে আসলে তাদেরকে এক নজর দেখার জন্য, যে এই পরিবারের যে 9টি প্রাণ ঝরে গেছে, তাজা প্রাণ সড়কে ঝরে গেছে, তাদেরকে দেখার জন্য, সমবেদনা জানানোর জন্য। দিবশেষে একটু বলে যে এই পরিবারের 2টি সন্তান রয়েছে। আসলে তার একজনের স্ত্রী, 2টি সন্তান, তার পিতা মারা গেছে। সে আসলে খুব আহাজারি করতেছিল যে আমার তো সব শেষ হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল। আসলে তার বলার ভাষা সে হারায় ফেলছিল, বারবার সে বাকরুদ্ধ হয়ে যাচ্ছিল। শুধু সে নয়, এই এলাকার মানুষগুলির যে আহাজারি আমরা দেখেছি, আসলে আকাশ বাতাস যেন অনেকটা ভারী। এখানে আসলে কেউ কথা বলার যেন সেই শক্তিটুকু হারায় ফেলছে, অর্থাৎ তারা অনেকটাই কেন জানি বাকরুদ্ধ হয়ে গেছে। এখানের যে কবরস্থানে তাদেরকে দাফন করা হবে, সেখানে কবর খোঁড়াও সম্পন্ন হয়েছে, অর্থাৎ একই জায়গায় তাদেরকে সমাহিত করা হবে বা দাফন করা হবে, সেটিও তাদেরকে দাফন সম্পন্ন করা হবে। অর্থাৎ সকল প্রস্তুতি শেষ। জুমার নামাজের আজান হয়ে গেছে। জুমার নামাজের পরেই এখানে জানাজা শেষে তাদেরকে চিরদিনের জন্য বিদায় জানাবে তাদের স্বজনেরা এবং এই এলাকাবাসী। আমাদের সহকর্মী ইয়ামিন যুক্ত হয়েছিলেন বাগেরহাট থেকে। সাভারে জাতীয় স্মৃতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অস্থির জ্বালানি বাজার, যার প্রভাব পড়তে পারে বিদ্যুৎ খাতে। তাই এখন থেকেই বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ফেনীতে খোদ সরকারি প্রতিষ্ঠানগুলোতে এখনও মানা হচ্ছে না এই নির্দেশনা। দেদারসে বিদ্যুৎ অপচয় হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও। রমজানে বিকেল 3:30টায় সরকারি এই দপ্তরে শেষ হয় দিনের কার্যক্রম। তবে মধ্যরাতে যমুনার ক্যামেরায় দেখা যায় অপ্রয়োজনীয় আলো জ্বলছে তখনও। এ চিত্র ফেনীর এলজিইডি কার্যালয়ের। চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা পরিহার সহ 11 দফা নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে কাগজে কলমে সেসব বিধান জারি থাকলেও বাস্তবে তার কোনো তোয়াক্কা নেই। এতগুলো লাইটের প্রয়োজন ছিল না। প্রধানমন্ত্রী অনুরোধ করতেছে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। সাশ্রয়ের জন্য আজকে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় বন্ধ। এখন আমরা দেখি যে অন্যরা তো এরকম সচেতন দেখি না। একই চিত্র জেলা প্রশাসক কার্যালয়েও। রাত যত গভীর হয় ততই যেন বাড়ে আলোর ঝলকানি। এছাড়া জেলার বেশিরভাগ বেসরকারি দপ্তর, হোটেল ও বিপণী বিতানগুলোতেও একই অবস্থা। আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত এসব প্রতিষ্ঠান সেন্ট্রাল এসি নির্ভর হওয়ায় নেই বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা। তাই প্রশ্ন উঠেছে সাশ্রয় কার্যক্রম নিয়েও।
বিভিন্ন দপ্তরে কোনো কারণ ছাড়া বাতি জ্বলছে কিংবা বিদ্যুৎ ব্যবহার করছে, এই জায়গাটা তাদেরকে সাশ্রয় করতে হবে। সরকারি দপ্তরে ফ্যানের প্রচলন উঠেই গেছে, সবগুলোকে সেন্ট্রাল এসি করা। তো সেন্ট্রাল এসি সারাক্ষণ এসি চালিয়ে কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব? সাধারণ মানুষকে তো দোষ দিয়ে লাভ নাই, এবং সরকারের যারা কর্মকর্তা আছে তাদেরকেই এই বিষয়ে সজাগ হতে হবে এবং উদ্যোগী হতে হবে। কুমিল্লার সেমাই যাচ্ছে ভারতসহ মধ্যপ্রাচ্যে। বিসিক শিল্পনগরীতে তৈরি হচ্ছে এই খাদ্যপণ্য। কর্তৃপক্ষ বলছে দেশের অন্যান্য বিসিক এলাকার জন্য এটি হতে পারে অনুপ্রেরণা। আর উদ্যোক্তারা বলছেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস আর সরকারি সহায়তা পেলে ভবিষ্যতে আরও বাড়বে রপ্তানি, তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান। ঈদ সামনে রেখে কুমিল্লা বিসিক শিল্পনগরীতে সেমাই তৈরির পর চলছে প্যাকেটজাতের কাজ। এরপরে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হবে খাদ্য তালিকার অন্যতম এই অনুষঙ্গ। ঈদের আগে সময় তো খুবই ব্যস্ততায় কাটাচ্ছি, আর বাজারে যে অনেক মাল বিক্রি হয়। বাজার পরে যে একবার ওকে হয় এটারে প্রসেসিং করে প্যাকেটিং করে আর কি। প্রথমে মেশিনে তৈরির পর রোদে শুকানো হয় দেশি লম্বা সেমাই। এরপর মেশিনে ভেজে মান নিয়ন্ত্রণ শেষে প্যাকেজিং করা হয়। কয়েকটি ধাপের মধ্য দিয়ে শেষ হয় প্রক্রিয়া। চাহিদা রয়েছে লাচ্চা সেমাইয়েরও। ঈদের আগে অন্তত 2 মাস চলে এমন কর্মযজ্ঞ। সময় অনেক ভালো, আমরা অনেক লক্ষ্য করি, চেষ্টা করি মানুষের ভালো সময়ের জন্য। চট্টগ্রাম যায়, এবার মনে করেন চাঁপাইনবাবগঞ্জ যায়, রাজশাহী যায়। 100% গুণগত মান আমরা বজায় রাখি। যেমন শুধু পানি ছাড়া, আটা এবং পানি ছাড়া আমরা দ্বিতীয় কোনো কিছুই ব্যবহার করি না। কুমিল্লা বিসিক শিল্পনগরীর কয়েকটি কারখানায় বছর জুড়ে তৈরি হয় নানা রকমের সেমাই। আধুনিক যন্ত্রপাতি ও স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি এসব সেমাই রমজান ও ঈদে রপ্তানি হয় ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যাকে বিসিকের তৈরিকৃত প্রথম রপ্তানি পণ্য হিসেবে দেখছে কর্তৃপক্ষ। ইন্ডিয়া এবং মধ্যপ্রাচ্যের 3টি দেশে ইতোমধ্যে রপ্তানি কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টার্গেট 32 ওভারে 243 রান। জিতলেই সিরিজ নিশ্চিত টাইগারদের। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টার্গেট 32 ওভারে 243 রান। জিতলেই সিরিজ নিশ্চিত টাইগারদের। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টার্গেট 32 ওভারে 243 রান। জিতলেই সিরিজ নিশ্চিত টাইগারদের। বৃষ্টিবিঘ্নিত